চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ পান করে ৬ জনের মৃত্যু। নাইক্ষ্যংছড়িতে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার একজন। জামায়াতের যে ২ নেতা স্বাক্ষর করবেন জুলাই সনদে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত নিয়ে ৫টি বড় পরিবর্তন। এদিকে দেশের বাজারে বাড়ল ভোজন তেলের দাম। অন্যদিকে সরকারের আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। চুয়াডাঙ্গায় বিষাক্ত চুলায় মদ পান করে ৬ জনের মৃত্যু হয়েছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ প্রাথমিক তথ্য মৃত ৫ ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে। মৃতরা হলেন সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের লালটু, শহীদ মোল্লা, সমীর উদ্দিন, খাজুরা গ্রামের সেলিম, পিরোজখালী পূর্বপাড়ার নান্টু এবং খেদের আলী। মৃতরা সবাই পেশায় দিনমজুর ও লেবারের কাজ করত। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান জানান, গত ১০ অক্টোবর ১০-১২ জন ডিঙ্গে সহ এলাকায় গোপন স্থানে বিষাক্ত চুলায় মদ পান করে। এতে করে ১১ অক্টোবর ৩ জনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এদিকে রবিবার রাতে ৩ জন ব্যক্তি মদ পান অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এলে ২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে একজন সদর হাসপাতালে ভর্তি আছে। ওসি আরও জানান, এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠ কাজ করছে, তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে এ ঘটনার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তিদের ৪ জনের দাফন হয়েছে। ২ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগে দীর্ঘদিন ধরে এই বাজারে অবৈধভাবে দেশি চুলায় মদ বিক্রি করছেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে অ্যালকোহলিক পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বান্দরবানের নাখাইছড়িতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ৭ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ১২ অক্টোবর সকাল ১১টার দিকে কক্সবাজারের রামু উপজেলায় ঈদগড় ইউনিয়নের ব্যাংডেবা জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম সোমবার ১৩ অক্টোবর দুপুরে এ তথ্য জানান। তিনি জানান, আসামি রাসেল বড়ুয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিঘ্ন আদালতে সোপন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ১০টার দিকে নাখাইছড়ি উপজেলার বাইশারি বাজারে ৭ বছর বয়সী ফুটানো ভাই রিয়াদ উদ্দিনকে সাথে নিয়ে ১১ বছর বয়সী শিশুকন্যা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেখানে দাঁড়ায়, ট্রাক চালক রাসেল বড়ুয়া তাদেরকে দেখতে পেয়ে তার গাড়িতে ওঠায়। একে পর্যায়ে ব্যাংডেবা জঙ্গল এলাকায় পৌঁছে ফুসলিয়ে ফুফাতো ভাই রিয়াদকে গাড়ির ভিতর রেখে শিশুটিকে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরিবারকে খবর দেয়। এ সময় চালক রাসেল বড়ুয়া জঙ্গলের ভেতর পালিয়ে যায়। এরপর শিশুটিকে প্রথমে নাখাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এর পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা সেবা চলছে। বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, ঘটনার খবর পেয়ে নাখাইছড়ি থানা পুলিশ একাধিক টিম অভিযান চালিয়ে ৭ ঘন্টার মধ্যেই রাসেল বড়ুয়াকে গ্রেপ্তার করে নাখাইছড়ি থানায় নিয়ে আসে। জুলাই সনদের সাংবিধানিক সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়িতের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময় নিয়ে মতবিরোধী থাকলেও সনদে স্বাক্ষরের জন্য বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামিক আন্দোলন বাংলাদেশ সহ সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ২ জন করে প্রতিনিধির নাম ঐক্যবদ্ধ কমিশনের কাছে পাঠিয়েছেন। জামায়াত ইসলামের পক্ষ থেকেও সনদের স্বাক্ষরের জন্য ২ জন শীর্ষ নেতার নাম ঠিক করা হয়েছে। তারা হলেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। আব্দুল মোহাম্মদ তাহের ঐক্যমত্য কমিশনের আলোচনায় জামায়াতের পক্ষ নেতৃত্ব দিয়েছেন এতদিন, আর দলের সেক্রেটারি তথা অন্যান্য শীর্ষ নেতা হিসেবে সনদে সই করবেন পারোয়ার। জামায়াত বলছে, জুলাই ঘোষণাপত্রে তাদের দাবিগুলো উপেক্ষিত হওয়ার অভিজ্ঞতা থেকে জামায়াত এবার অনেক বেশি সতর্ক। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সম্পর্কিত গণমাধ্যমকে বলেন, জুলাই সনদে কিভাবে ঐক্যমত্য ও ভিন্ন মতগুলো স্থাপন পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কিভাবে নির্ধারিত হচ্ছে, এসব বিষয়ে জানার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জামায়াত সংসদের উভয় পক্ষে সংখ্যানুপাতিক প্রফেশনাল পিআর পদ্ধতি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে তারা সনদে কিভাবে প্রতিফলন ঘটবে তা দেখতে চায়। শীঘ্রই দলের শীর্ষ নেতারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আব্দুল মোহাম্মদ তাহের সম্পর্কিত গণমাধ্যমকে বলেন, জুলাই সনদে কি আছে তা আগে দেখার পরই আমরা স্বাক্ষর করব। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অনেক নেতারা উপস্থিত থাকবেন।
২০০০ সালের ব্যাংক আমানত বীমা আইন সংশোধন করে আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। এর ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লাখ লাখ আমানতকারীর উপর এর প্রভাব পড়বে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব ও বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী আমানতকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি পরিবর্তন রয়েছে। আমানত সুরক্ষা সীমা দ্বিগুণ হয়ে ২ লাখ টাকা। এখন থেকে প্রতি আমানতকারীর জন্য সুরক্ষিত আমানতের সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে এতে ব্যাংক হিসাবের ৯৩% সুরক্ষার আওতায় আসবে। ফলে ছোট ও মাঝারি আমানতকারীদের জন্য এটি একটি বড় নিশ্চয়তা হিসেবে দেখা যাচ্ছে। দ্রুত অর্থ প্রাপ্তির নিশ্চয়তা। আগে কোনো ব্যাংক সমস্যায় পড়লে আমানতকারীদের সুরক্ষিত অর্থ পেতে ১৮০ দিন পর্যন্ত সময় লেগে যেত। নতুন আইনে এই সময়সীমা কমে মাত্র ১৭ দিন কার্য দিবসে নামানো হয়েছে। এর ফলে বিপদে পড়া ব্যাংকের গ্রাহকরা অনেক দ্রুত তাদের বিমাকৃত অর্থ ফেরত পাবেন। আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরাও আসবে আওতায়। তবে প্রথমবারের মতো আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের ডিপোজিট সুরক্ষা আইনের আওতায় আনা হয়েছে। ফলে এই সুরক্ষা কার্যকর হবে ২০২৮ সালের জুলাই থেকে। ততদিন পর্যন্ত প্রায় ৪ থেকে ৮ লাখ আর্থিক প্রতিষ্ঠানের হিসাবের ৫০,০০০ কোটি টাকার আমানত এই সুরক্ষার বাহিরে থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আলাদা সুরক্ষা তহবিল। এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ২টি পৃথক সুরক্ষা তহবিল গঠন করা হবে। প্রতিটি তহবিল স্বতন্ত্রভাবে পরিচালিত হবে নতুন আমানত সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, যা বাংলাদেশ ব্যাংকের অধীনে কাজ করবে। ঝুঁকিভিত্তিক অবদানের নীতিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ২০২৮ সালের জুলাইয়ের মধ্যে তাদের প্রদত্ত মূলধনের ৫% এই তহবিল জমা দিতে হবে। একীভুক্ত ব্যাংক ও আর্থিক স্থিতিশীলতা সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী ব্যাংক একীভূতিকরণের সময় সতর্ক সাপেক্ষে আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান বিদ্যমান তহবিল থেকে ১২,০০০ কোটি টাকা ব্যবহার করা হবে ৫টি শরিয়াত ভিত্তিক ব্যাংক পূর্ণ মূলধনীকরণের জন্য। এছাড়া সুরক্ষা তহবিলের অর্থ শুধুমাত্র নিরাপদ সম্পদে বিনিয়োগ করা যাবে, যাতে আমানতকারীদের আস্থা বজায় থাকে। নতুন ডিপোজিট সুরক্ষা আইন ব্যাংক খাতের স্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি সাধারণ আমানতকারীদের স্বাস্থ্য পুনরাবর্ধনের বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। তবে আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের সুরক্ষা কার্যকর হতে এখনো ৩ বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন। ৭ সরকারি কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশে প্রায় ৮০% সম্পূর্ণ হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস পেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই আশ্বাসের ভিত্তিতে সোমবার ১৩ অক্টোবর সন্ধ্যার পর শিক্ষার্থীরা আজকের মতো তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন। সন্ধ্যা ৬:৩০টার দিকে সচিবালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা কলেজের তানজিমুল আবিদ। তিনি ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তানজিমুল আবিদ জানান, তার শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সচিবের সঙ্গে দেখা করছেন এবং তাদের নিশ্চিত করা হয়েছে অধ্যাদেশে প্রায় ৮০% কাজ শেষ হয়ে গিয়েছে। তবে অধ্যাদেশের কাজ বর্তমান দ্বিতীয় ধাপে রয়েছে, যা সবচেয়ে বেশি সময় সাপেক্ষ। তিনি বলেন, এখন সব থেকে সময় সাপেক্ষ কাজ চলছে ৬,০০০ ইমেইল যাচাই। গত বৃহস্পতিবার পর্যন্ত জমা হওয়া প্রায় ৬,০০০ ইমেইল যাচাই করতে সময় লাগবে। শিক্ষার্থীদের উদ্যোগের কারণে এই কাজের জন্য লোকবল ২ জন থেকে বাড়িয়ে ৫ জন করা হয়েছে। এর পরবর্তী ধাপ হচ্ছে অংশীজনদের সঙ্গে আলোচনা না করে সরকার চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছে না। এই আলোচনা শেষ করতে ৩-৪ দিনের বেশি সময় লাগবে। তানজিমুল আবিদ আরো বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের জানানো হয়েছে এই লং ডিউরেশন ফ্রেজ, যা দীর্ঘ ধাপটি শেষ হলে অধ্যাদেশের ৮০% কাজ সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তী ধাপগুলো যেমন ক্যাবিনেটের উপস্থাপন এবং রাষ্ট্রপতির স্বাক্ষর খুব কম সময়ে ২ থেকে ৪ দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে। তিনি জানান, চলমান আন্দোলনে তাদের শারীরিক ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাদের ২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। একজন শিক্ষার্থীকে শিক্ষকদের দ্বারা মেরে রক্তাক্ত করা হয়েছে এবং তারা মাথা ফেটে গিয়েছে। এছাড়া আন্দোলনের চলাকালীন ২ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন, যাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তানজিমুল আবিদ বলেন, শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় বলেন, তারা কোনো রাজনৈতিক সংস্কার নন, বরং জনগণের মধ্যে কাজ করছেন। তিনি শিক্ষার্থীদের চাপ অব্যাহত রাখার কথা বলছেন, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করার অনুরোধ করেন যা কাজকে বিলম্বিত করতে পারবে। তবে আশ্বাসের ভিত্তিতে আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে জানাবো। উল্লেখ করে ৪০ বছরের ২৬শে মার্চ সরকার রাজধানীর ৭টি সরকারি কলেজকে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোনারগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ পৃথক করে ঢাকা মেট্রো ইউনিভার্সিটি নামে নতুন এক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেন। এর আগে সকালে শহীদ সোনারগাঁও কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে অন্যান্য কলেজের শিক্ষার্থীরা যোগ দিলে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষকদের অগ্রগতি ঠেকাতে পুলিশের ব্যারিকেড ও জলকালাম মোতায়েন করেন।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। এতদিন বিক্রি হয়েছিল ১৮৯ টাকায়। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বেড়ে ১৭৭ টাকা হয়েছে। একই সঙ্গে বেড়েছে পাম তেলের দামও। এখন প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন এই দর কার্যকর হবে। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্য তেল সয়াবিনের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন মূল্য নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়। সচিবালয় বৈঠকে অনুষ্ঠিত হয়। সচিবালয় বৈঠকের পর এক সংসদ বিজ্ঞপ্তিতে সয়াবিন ও পাম তেলের নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি বলা হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি অ্যাসোসিয়েশন এর বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজন তেলের মূল্য সমবায় করা হয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ১৩ এপ্রিল সর্বশেষ ভোজন তেল সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।